আসসালামু আলাইকুম। সবুজ বাংলার সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি আমি সোহেব আলী। আজকে ক্রিয়াঙ্গনে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ম্যাচ নিয়ে আমরা আলোচনা করবো। স্বাগত। শুরুতে চলে যাচ্ছি তামিম ইকবাল ইস্যু নিয়ে। বর্তমানে আলোচিত একটি ইস্যু। তামিম ইকবালের 5 আগস্টের পরে বিভিন্ন কার্যকলাপে তার বিভিন্ন কারণে সে প্রশ্নবিদ্ধ। দর্শকরা কি আসলে মনে করছে এখানে সে কি তামিম ইকবাল বিষয়টা নিয়ে যদি আমরা একটু কথা বলি, আমি একটু শুরুর দিকে কথা বলি। ফরচুন বরিশালের ড্রেসিং রুমে তামিম ইকবাল শাহিদ আফ্রিদির সাথে যখন আলাপ করলো, তখন কিন্তু তামিম ইকবাল বলেছিলেন যে তিনি রাজনীতিতে আসবেন না। কিন্তু যেটা বলছিলেন যে 5 আগস্টের পর ওনার চলাফেরাটা একটু ভিন্ন দিকে মনে হয় প্রবাহিত হচ্ছে। দর্শকরা কিছুটা মনে করছে। যেমন হচ্ছে গত 3রা মে বাংলাদেশ জেলা বিভাগীয় ক্রীড়া সংগঠন অ্যাসোসিয়েশন অনুষ্ঠানের একটা আত্মপ্রকাশ হয় এবং সেখানে যারা উপস্থিত ছিল তাদের কথা যদি আপনাকে বলি, সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ, মনিরুল হক চৌধুরী, আব্দুল সালাম, জনাব খায়রুল কবির, দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ইশরাক হোসেন, বাংলাদেশ ফুটবল দলের লিজেন্ড মোহাম্মদ আমিনুল ইসলাম, যারা প্রত্যেকেই বাংলাদেশ জাতীয় দলের পদধারী সদস্য, মানে কোনো না কোনো পদের মধ্যে তারা আছেন। চট্টগ্রাম আজকে যে বিষয়টা হয়েছে সেটার সাথে আমি আপনাকে কিছু পরিচয় করে দিচ্ছি। চট্টগ্রাম ঐতিহাসিক পোলোগ্রাউন্ড মাঠে তারুণ্য রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার একটা শীর্ষ একটা সমাবেশের আয়োজন করা হয়, যেটাও আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার অঙ্গ সংগঠক হিসাবে ছিল ছাত্রদল, যুবদল। তো তামিম ইকবাল ওখানে কথা বলেছেন এবং তিনি হয়তো কথা যেগুলো বলেছেন নিরপেক্ষ কথাগুলো বলেছেন, কিন্তু যাদের অনুষ্ঠানে ছিলেন সেজন্য আমার মনে হয় তামিম ইকবাল হয়তো রাজনীতিতে ফিরছেন। রাজনীতিতে কি তার একদম সাকিব আল হাসানের মতো আসার কোনো সম্ভাবনা আছে এরকম কিছু? যেহেতু যাদের সাথে চলতেছে, বললাম যে মানে যাদের সাথে এখন তামিম ইকবাল চলাফেরাটা বেশি, সবাই বিএনপির খুব বড় রকমের অঙ্গ সংগঠন বা বড় রকমের পদে তারা আছে। তো সেক্ষেত্রে আসলে আমার মনে হচ্ছে এরকম একটা ইঙ্গিতই আমরা পাচ্ছি। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি টেস্ট চ্যাম্পিয়নশিপটা, টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা ইতিমধ্যে জেনেছি যে ভারত কিন্তু টুর্নামেন্ট থেকে বাদ হয়ে গেছে। ফাইনালটা হবে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যে, এবং সেটা ইতিমধ্যে ভারত জানিয়েছে যে তারা সেটা আয়োজন করতে ইচ্ছুক। আমরা এখন চলে আসছি বাংলাদেশ এ দল প্রসঙ্গে। আমরা জানি বাংলাদেশ টানা 2 ম্যাচ জয় করার পর বাংলাদেশ এ দল কিন্তু আজকের ম্যাচটি হেরে গেছে। এখানে হেরে যাওয়ার পিছনে যদি আমি আপনাকে একটা কারণ বলি, সেটা হচ্ছে 6টা চেঞ্জ করছে তারা। তবে 6টা চেঞ্জ করার পরও যে দলটা নিয়ে আজকে খেলেছে, নিউজিল্যান্ড তো সম্পূর্ণ একটা নতুন দল নিয়ে আসছে, সেক্ষেত্রে তাদের সাথে কিন্তু যেটা আবশ্যকই ছিল। তাদের বেশিরভাগ প্লেয়ার কিন্তু আসলে আন্তর্জাতিক খেলে নাই, ক্রিকেট খেলে নাই। বাংলাদেশে যারাই খেলেছে তারা আন্তর্জাতিক মানেরই খেলেছে। এবং আমরা যদি ব্যাটিং এর দিকে খেয়াল করি, আজকে কিন্তু নাসুম আহমেদ 66 রানের একটা অনবদ্য ইনিংস খেলেন এবং ইয়াসির আলী রাব্বি 63 রান করেন। এখন নাসুম আহমেদ যেই উইকেটে এত ভালো একটা ব্যাটিং করেছেন, সেক্ষেত্রে শুরুর দিকে ব্যাটসম্যানরা যদি একটু রান করতে পারতো, তাহলে হয়তো বাংলাদেশ এই ম্যাচটা জিতে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার একটা চান্স ছিল। নিউজিল্যান্ডের একজন আমরা বোলারকে দেখতে পেলাম, সে লেগ স্পিন করে, তার বলে কিন্তু বেশিরভাগ বাংলাদেশি ব্যাটাররা আউট হয়েছে। বাংলাদেশ কিন্তু মানে খেলার শুরু থেকে লেগ স্পিনে দুর্বল। যেমন আমরা যদি হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে খেলার সময় দেখেছিলাম যে শানওয়ানের বল তারা খেলতে পারতো না, অ্যাডাম জাম্পার বল তারা খেলতে পারেনি। এরপরে রিসেন্টলি হচ্ছে মিচেল সেন্টনার, মানে যারা একটু ডিস্টেন্স স্পিনার বা যারা একটু মানে অর্থোডক্স বলগুলো করে তাদের বল খেলতে হিমশিম হচ্ছে। সেম নিউজিল্যান্ডের ক্ষেত্রে এরকমটাই হচ্ছে। আমরা এখন চলে আসছি আইপিএল পিএসএল এর প্রসঙ্গে। আমরা জানি যে ভারত পাকিস্তানের একটা যুদ্ধ পরিস্থিতি চলছে, যার কারণে আসলে আইপিএল পিএসএল দুটি স্থগিত করা হয়েছে। তো আরো একটা খবর আমরা পেয়েছি, দুবাই আসলে পিএসএল আয়োজন করার কথা ছিল। দুবাই এখন যেটা আমরা শেষ পর্যন্ত জানতে পেরেছি যে দুবাই পিএসএল আয়োজন করবে এবং আইপিএলটা আয়োজন করার জন্য ইংল্যান্ডে জানিয়েছে। তবে এখানে একটা বিষয় যদি আপনাকে বলি যে রিশাদ এবং নাহিদ রানা যে একটা সিচুয়েশনের মধ্য দিয়ে গেছে, তারা হচ্ছে রাওয়ালপিন্ডির যে বিমানবন্দর থেকে তারা আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দিয়েছে, তার 20 মিনিট আগে কিন্তু সেখানে হচ্ছে ড্রোন হামলা হয় এবং মিসাইলও নাকি সেখানে, মানে যদিও নিউজটা সেভাবে মানে জাস্টিফাইড না, বাট সেখানে মিসাইল হামলা হয়। এখন মিসাইল কিন্তু কে নাহিদ রানা, তারপরে হচ্ছে কে শোয়েব আখতার, মানে
কে সেখানে আছে সেটা কিন্তু চিনবে না। চিনবে না, হ্যাঁ তো অবশ্যই। তারপর এই সিচুয়েশনটা এমন একটা জায়গা ছিল, রিশাদ হোসেন পরে নাহিদ রানা কিন্তু সান্ত্বনাও নাকি দিয়েছেন যে ঠিক আছে টেনশন করো না, যে সবকিছু ঠিক হয়ে যাবে, ইনশাল্লাহ আমরা সুস্থ হ্যাঁ, ভাবে আমরা আরো খেলবো। একটি তথ্য পেয়েছিলাম যে ইংল্যান্ড ক্রিকেটের একজন তারকা ক্রিকেটার টম করান যে হ্যাঁ, আসলে টম কারেন ওখানে বলছে, বিমানবন্দরে গিয়েছিল। মানে বিমানবন্দরে যাওয়ার পরে যখন দেখছে যে বিমানবন্দরটা ফিরে আসছে। বন্ধ, তখন কিন্তু সে বাচ্চাদের মতো কান্না কান্নাকাটি করছে। শুরু, ভয় পেয়ে গেছে এটা সেখানে। কিন্তু রিশাদ হোসেনই আমাদেরকে জানিয়েছে হ্যাঁ, এবং বিষয়টি। হচ্ছে গ্যারি মিচেল বলছে যতদিন এই পরিস্থিতি ভালো না হবে ততদিন হচ্ছে আমরা আর পাকিস্তানে যাচ্ছি না। তো সিচুয়েশন আসলে দেখা যাক কি হয়। তবে আমরা একটা সুখবর ইতিমধ্যে পেয়েছি যে যুদ্ধ হয়তো স্থগিত হতে পারে এবং দুই দেশের মধ্যে একটা সম্মতির ব্যাপারটা ঘটেছে। এখন দেখা যাক বাকিটা সামনে কি হয়। আইপিএল এর ইস্যুটা এখানে কিভাবে আসছে? আইপিএল এর ক্রিকেটাররা কি এখন ফেরত যাওয়ার কোনো সম্ভাবনা? হ্যাঁ, আইপিএল এ বিদেশে যারা আছে তারা আসলে এখন ভারতে নিজেদেরকে সেফ মনে করতেছে না, এবং আইপিএলটা এক সপ্তাহের জন্য স্থগিত করা হলো। বিদেশিরা চাচ্ছে তাদের নিজস্ব গন্তব্যস্থলে চলে যাওয়াটাই তারা নিজেদের জন্য ভালো মনে করছে। আচ্ছা, মেয়েদের আমরা এখন চলে আসছি মেয়েদের যেই ভুটানে একটি খেলা চলছিল, এটা 1 মাস পিছিয়ে দেওয়ার পরে আসলে হ্যাঁ, 1 মাস পিছিয়ে দেওয়ার পরে ভুটান লিগটা আজকে থেকে শুরু হয়েছে, এবং আজকে প্রথম ম্যাচে বাংলাদেশের 3 জন খেলেছে। শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা এবং হচ্ছে সানজিদ আক্তার। তবে আপনি খুশি হবেন যে এটা হবে যে শামসুন্নাহার সিনিয়র যেখানে হচ্ছে তার দল 4টা গোল দিয়েছে, সেই 4 গোলের মধ্যে 3টে অ্যাসিস্ট তার ছিল এবং একটা গোল করেছে মারিয়া মান্দা। আমরা জানতে পেরেছি বাংলাদেশের একজন গ্র্যান্ড মাস্টার আছে যিনি দাবাতে আসলে হ্যাঁ, আপনি মনোরঞ্জনের কথা নিশ্চয়ই বলছেন। সিঙ্গাপুরের গ্র্যান্ড মাস্টারকে হারানোর পর কাজাখস্তানের গ্র্যান্ড মাস্টারকে হারিয়েছেন। পরপর কিন্তু উনি 2টা গ্র্যান্ড মাস্টারকে হারাচ্ছেন হ্যাঁ। বাংলাদেশের জন্য একটা মাকনাব ডেসিনের রেটিং পয়েন্ট যেখানে হচ্ছে 2526, সেখানে নীরের এখন রেটিং পয়েন্ট দাঁড়াচ্ছে 2628, এবং 9 রাউন্ডের খেলা শেষে নীরের পারফরমেন্স রেটিং যদি 2600 রাখতে পারে, মানে 2600 রাখতে পারে, তাহলে সে আরেকটি নর্ম পাবে, এবং এই নর্মটা হচ্ছে নীরের জন্য খুব বেশি রকম দরকার। তবে বাকি যে 5টা ম্যাচ আছে, সেই 5টা ম্যাচে ধারাবাহিকতা রাখতে পারলে আশা করি ইনি খুব সহজে সেটা পেয়ে যাবেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজকে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল আবাহনীর জন্য। আবাহনী কিন্তু যেহেতু মোহামেডান থেকে পিছিয়ে ছিল এবং তাদের এই পয়েন্টটা কিন্তু বাড়ানোর একটা সুযোগ আপনি ছিল। যেমনটি বলছিলেন, মোহামেডান এফসি কিন্তু গতকাল আমরা জানি তারা হচ্ছে ফার্টিস এফসির সাথে খেলে কিন্তু পয়েন্টটি হারায়। এরপর আজকে বাংলাদেশ পুলিশ এফসির সাথেও কিন্তু তারা পয়েন্ট টেবিলে মানে হেরে যায় আর কি, যার কারণে পয়েন্ট টেবিলে যারা তাদের আজকের ম্যাচটি হয়তো বা জিতলে তারা 5-এ আসার সম্ভাবনা ছিল। এদিকে আমরা দেখতে পাচ্ছি 2 চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান এবং আবাহনী খুব কাছাকাছি অবস্থান করছে। আমরা হয়তো বা খুব শীঘ্রই তাদের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ দেখতে পাবো, ঢাকা ডার্বি যাকে বলা জি হয়। যাকে বলা হয়। তো আমরা ম্যাচের স্ট্যাটিস্টিক্স যদি আমরা এখন বিবেচনা করি, 14 ম্যাচ শেষে আবাহনীর এখন পয়েন্ট আছে 28 পয়েন্টে, এবং হচ্ছে মোহামেডান 14 ম্যাচ খেলে তাদের পয়েন্ট হচ্ছে 35 পয়েন্ট। তো খুব বেশি একটা ব্যবধান নেই, আমি মনে করি আবাহনী যতটা বাড়ানোর সুযোগ ছিল সম্ভবত তারা সেই সুযোগটা হারালো। এটাই ছিল আর কি। আফগানিস্তানের জন্য একটা সুখবর আছে যে আফগানিস্তান শরণার্থী শিবিরের জন্য আইসিসি থেকে একটা অনুমোদন পেয়েছে তাদের খেলায় ফিরে আসা। হ্যাঁ, আমি পাশাপাশি আরেকটা বিষয় বলে যে 48 দলের নারী বিশ্বকাপ নিয়ে একটা কথা হচ্ছে। যে আপনি যেমনটি বলছিলেন, মেয়েদের আসলে 2031 সালের যে বিশ্বকাপটি অনুষ্ঠিত হতে চলছে, সেখানে 48টি দেশ আসলে অংশগ্রহণ করবে, 48টি নারী টিম আসলে খেলবে। আমরা জানি যে প্রথম বিশ্বকাপ, নারী বিশ্বকাপ আসলে 1991 সালে শুরু হয়েছিল, যেখানে 12টি দল নিয়ে আসলে তাদের যে এই টুর্নামেন্টটি আসরটি শুরু করে। এরপর 1996 সালে ঠিক 5 বছর পরে 4টি দল বৃদ্ধি করা হয়, 16টি দল নিয়ে আসলে দ্বিতীয় টুর্নামেন্ট হয়। তারপরে 2015 সালে তারা আসলে 24টি দল নিয়ে টুর্নামেন্ট শুরু করে। এরপর সর্বশেষ 2024 সালে তারা 32টি দল নিয়ে নারীদের পুরুষের পাশাপাশি আসলে নারীদের টুর্নামেন্ট শুরু করে। আর আরেকটি কথা যেমনটি আপনি বলছিলেন, আফগানিস্তান নারী যেই দল, শরণার্থী দল, এটি আমরা জানি তালেবান সরকার ক্ষমতায় আসার পর দীর্ঘদিন ধরে আমরা জানি আফগানিস্তানে ইউএস এর একটা সামরিক শাসন ছিল বলা চলে। তা সেই ইউএসএ কে হটিয়ে তালেবান সরকার যখন রাষ্ট্র নিয়ন্ত্রণ নেয়, তারপরে আসলে তালেবান সরকার নারীদের সমস্ত ধরনের ক্রীড়া খেলা নিষিদ্ধ করে। তার কারণে আসলে আফগানিস্তানের যেই নারী ক্রিকেটার বা খেলোয়াড় গুলো ছিল, ক্রীড়া প্রেমীরা যারা ছিল, তারা আসলে বিভিন্ন দেশের শরণার্থী হিসেবে আরব আমিরাত, অস্ট্রেলিয়াতে ছিল আর কি। তো যার পরবর্তীতে আসলে তাদের খেলাটি এক পর্যায়ে নিষিদ্ধ ছিল বলা যায় না।
তো সম্প্রতি ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যাক্টলি বলেছেন যে আমরা নারীদের আফগানিস্তানি নারীদের যারা শরণার্থী আছে তাদেরকে নিয়ে একটি দল করতে চাই, এবং এটি 1 বছরের জন্য পরীক্ষামূলক একটি দল হবে। তারা যদি ভবিষ্যতে ভালো করে ইনশাল্লাহ তাদেরকে হয়তো। তবে এর মধ্যে আমি আপনাকে আরেকটা সুখবর দিয়ে আজকে জানাতে চাচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশ কিন্তু খুব বেশি একটা বিষয় অংশগ্রহণ করে না। মানে বিভিন্ন ক্রিয়া ইভেন্টের কথা যদি আমরা চিন্তা করি, ক্রিকেট হকির পরে বাংলাদেশ একটা ছোট টুর্নামেন্ট ফুটসালও কিন্তু হচ্ছে বিশ্বকাপে জায়গা করে নিচ্ছে। এটা কিন্তু বাংলাদেশের জন্য সত্যি সুখবর বলে চলে। সেই সাথে আজকে দৈনিক সবুজ বাংলা সবুজ মাঠের অনুষ্ঠান শেষ হচ্ছে। পরবর্তী প্রোগ্রাম দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।